সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাইকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় 14 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের চতুর্থ পর্ব আজকে আলোচনা করব। আমি মোসাম্মদ হোসনে আরা হক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। আজকে এই পর্বে আমরা এই অধ্যায় শেষে আমরা যা জানবো একটু দেখে নিই কি জানবো। জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা সম্পর্কে জানতে পারবো। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির যে একটা প্রভাব আছে সে সম্পর্কে জানবো। আর জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান সম্পর্কে আমরা জানবো। এই অধ্যায়ের আজকের পর্বে যা আমরা মূলত জানবো সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান প্রযুক্তির অবদান সম্পর্কে। আমরা এই জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের প্রাথমিক ধারণাটা আজকে নিয়ে নিই। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, দিন 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 জনসংখ্যা বেড়েই চলেছে। আর এই বাড়তি জনসংখ্যার জন্য তো বাড়তি খাদ্য, ভূমি, বাসস্থান, তারপর অন্যান্য প্রাকৃতিক সম্পদ সব কিছুরই চাহিদা বাড়বে, তাই না? জনসংখ্যা যেমন বেড়েছে সেই সাথে সাথে জনসংখ্যার জন্য যে সব মৌলিক চাহিদা সব কিছুরই চাহিদা বাড়বে, তাই না? বেশি জনসংখ্যার বেশি খাদ্য দরকার, বেশি জনসংখ্যার বেশি বাসস্থান দরকার, বেশি প্রাকৃতিক সম্পদ দরকার। তাই এগুলো কিভাবে কি করতে হবে, কেমন করে ম্যানেজ করতে হবে? জনসংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ী তো জমি বাড়ছে না, তাই না? তাই বরং জমি কমে যাচ্ছে। তাই এই অবস্থাতে আমাদের কিভাবে টিকে থাকতে পারবো, কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু চাহিদা মিটিয়ে দেশকে উন্নত থেকে উন্নততর করব, এগুলো একমাত্র সম্ভব বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে। যদি আমরা সঠিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারি তাহলে আমরা জনসংখ্যাকে আর সমস্যা মনে না করে জনসংখ্যা বরং আমাদের এই জনসংখ্যার সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান, এটা আমরা জানব। বিশেষ করে দেখো যে জনসংখ্যা বৃদ্ধি মানে মানুষ বৃদ্ধি, তাই না? দিন দিন যে মানুষ বৃদ্ধি পাচ্ছে, এই বাড়তি মানুষের চাহিদা, খাদ্যের চাহিদা তো পূরণ করতে হবে। মেন হচ্ছে খাদ্য খেলে মানুষ বেঁচে থাকবে, বেঁচে থাকলে তখন অন্য কিছুরই চাহিদা আসবে, তাই না? তাই বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। বাড়তি মানুষের চাহিদা পূরণের জন্য বিজ্ঞান প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে বুঝতে পারছো? এমনি যদি বলি আমরা কিভাবে সাহায্য করছে, এই যে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে কম সময়ে বেশি উৎপাদন করা যাচ্ছে। দেখো আগে ধরো যে 1 বিঘা জমি কামলা দিয়ে জমির ধান পেকে গেছে, ধান কাটতে সময় 1 বিঘা জমি হয়তো কাটতে সময় লাগতো 4-5 দিন। কিন্তু এখন যে ট্রাক্টরের সাহায্যে, ধান কাটার মেশিনের সাহায্যে কি হচ্ছে, একবারে 1 বিঘা জমি দেখা যাচ্ছে যে 10-15 মিনিটে পুরো জমির ধান শুধু কাটা হচ্ছে না, সেই সাথে কাটাই, মাড়াই, পরিষ্কার করা সব একসাথে একদম ধানটা বের হয়ে আসছে, খড়টা আর এক দিক দিয়ে বের হচ্ছে। তোমরা হয়তো এই যে বিশেষ করে এই করোনাকালে যে কিছুদিন আগে ধান কাটার সময় বন্যার আগ মুহূর্তে, বর্ষার আগ মুহূর্তে তোমরা যারা টিভিতে খবর দেখেছো তারা দেখেছো প্রায় যেন বৃষ্টি আসার আগে, বর্ষা আসার আগে যেন প্রত্যেকটা ধান যেন ভালোভাবে কাটা হয়, এই জন্য জমিতে দেখাচ্ছিল। খেয়াল করেছো মনে হয় টিভিতে, যে মেশিন দিয়ে কিভাবে অনেকগুলো জমি মুহূর্তের মধ্যে কেটে মাড়াই করে ঝাড়াই করে
একদম পরিষ্কার ধান বের করে নিচ্ছিল, তাই না? তাই এটাই তো বিজ্ঞান প্রযুক্তির অবদান। তাহলে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আমরা কম সময়ে বেশি খাদ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছি। তাহলে এটাও তো বিজ্ঞান আর প্রযুক্তির অবদান। আবার কি বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে কি হয়, এখানে 3টা শব্দ আছে, 3টা শব্দ অবশ্যই বলতে হবে। আমরা কৃষি প্রযুক্তির ওখানেও পড়েছি, এখানেও দেখো আবার ওই একই কথা পাচ্ছি। সুতরাং এটা একবার পুরা একটা বাক্যই করবা, একটা লাইনই করবা, ভেঙে ভেঙে 3টা করতে যাবা না। কি কি দেখো, জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন 1 নাম্বার, 2 নাম্বার রোগ প্রতিরোধী, 3 নাম্বার অধিক উৎপাদনশীল ফসল উৎপাদন করা হচ্ছে। এই 3টা বাক্য নিয়ে, 3টা শব্দ নিয়ে একটা বাক্য, একবার পরিপূর্ণ বাক্য, এভাবে পরিপূর্ণভাবেই লিখবা, ভেঙে ভেঙে লিখবা না। ওটাতে কি হয়, ওখানে প্রশ্নের উত্তরের মানটা দুর্বল হয়ে যায়। বুঝেছ? তোমরা প্রশ্নের মান যেন ভালো থাকে এটা লক্ষ্য রাখবা। তাহলে কি লিখবা, জৈব প্রযুক্তি ব্যবহার করে কি করা যায়? জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হয়। তাহলে দেখো যে এটাও তো বিজ্ঞান প্রযুক্তি, জৈব প্রযুক্তিটা তো বিজ্ঞান প্রযুক্তির একটা অংশ, তাই না? তাহলে এখানে দেখো 2টা পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট পেয়ে গেলা। আবার কি হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। তাহলে অনবায়নযোগ্য শক্তি কোনগুলা মনে আছে? যেগুলো নবায়ন করা যায় না, যেগুলো আর নতুন করে পাওয়া যায় না, সেটাই হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। যে সম্পদ ব্যবহার করার পর একবার যদি শেষ হয়ে যায়, তা হাজার চেষ্টা করলেও সেটা আর ফিরে পাওয়া যায় না, সেটাই হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। যেমন এই যে বিভিন্ন রকম খনিজ সম্পদ, বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানিগুলোর নাম কি মনে আছে? কি সব বলো তো। হ্যাঁ, জীবাশ্ম জ্বালানির নাম বলো। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কি? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কি মিলল? আচ্ছা ঠিক আছে। এই যে জীবাশ্ম জ্বালানি, তারপর এই যে বিভিন্ন রকম খনিজ সম্পদ, এগুলো তো ব্যবহার করতে করতে এক সময় দেখা যাবে যে শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি হাজার চেষ্টা করো আর এগুলো ফিরে পাবা না। তাই এগুলো হচ্ছে অনবায়নযোগ্য, যে অনবায়নযোগ্য শক্তি, এগুলো হচ্ছে সীমিত, এক সময় এগুলো শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না। তাহলে পরে কি, যদি এগুলো শেষ হয়ে যায় তাহলে আর দেখো যে প্রত্যেক জায়গাতে কিন্তু তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ আমাদের জীবনের বিভিন্ন রকম চাহিদা মেটাতে, আমাদের জীবনকে আরো উন্নত থেকে উন্নততর করতে এগুলোর কিন্তু অবদান প্রতি ক্ষেত্রে। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহার হচ্ছে না? আমাদের যানবাহনের ক্ষেত্রে বলো, আমাদের কলকারখানা চালানোর ক্ষেত্রে বলো, আমাদের কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে বলো, আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম চাহিদা মেটানোর ক্ষেত্রে বলো, প্রত্যেক জায়গাতে কিন্তু এগুলোর ব্যবহার হচ্ছে। এগুলো ছাড়া আমাদের জীবন এখন অচল। এগুলো ছাড়া আমরা একদম, এগুলো যদি ব্যবহার না করি তাহলে এক কথায় বলতে হবে সে আদিম অবস্থায় আবার ফিরে যেতে হবে। তা আমরা কি ওই অবস্থায় আর যাব না? আমাদের লক্ষ্য হচ্ছে দিন দিন আমরা আরও উন্নত থেকে উন্নততর আমাদের জীবনযাপন করব, আর সেই সাথে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, তাই না? তাহলে কি করতে হবে? এই অনবায়নযোগ্য শক্তি যেহেতু এক সময় আমরা জানছি যে এটা একবার শেষ যদি হয়ে যায়, ব্যবহারের পর একবার যদি শেষ হয়ে যায়, যে সেটা হাজার বছর চেষ্টা করলেও আর ফিরে ফিরে পাওয়া যাবে না। এটা সীমিত সম্পদ, সীমিত শক্তি। তাহলে এটা ব্যবহারটা কমাতে হবে। আর ব্যবহার কমালে কি হবে? শক্তিটা সংরক্ষণ হবে। যেমন একদিকে শক্তি সংরক্ষণ হবে, আর সবচেয়ে যেটা ভালো, আমাদের বর্তমান সময়ের, আমাদের বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে আমাদের পৃথিবীতে যে আমরা এখন যে বিভিন্ন পরিবেশ দূষণের মধ্যে পড়ে গেছি, আর এই দূষণের ফলে যে আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, এগুলো থেকে আমাদের রক্ষা করবে। তাহলে দেখো এই যে বিজ্ঞান প্রযুক্তির অনবায়নযোগ্য শক্তির ব্যবহার যদি আমরা কমাই, বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি আমরা অনবায়নযোগ্য শক্তির ব্যবহারটা কমাই, তাহলে আমাদের
কত উপকার হচ্ছে। একদিকে শক্তি সংরক্ষণ হচ্ছে, ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকছে, অপরদিকে যেটা আমাদের সবচেয়ে এখন আমাদের দরকার যে দূষণটা কমানো, এই দূষণ কমাতেও সহায়তা করছে। তাহলে যেভাবেই হোক আমাদের অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে। তাহলে পরে ব্যবহার কমালে তো আমাদের জীবন স্থবির করে থামিয়ে দিলে তো চলবে না। চলবে কি? তোমরা এই অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমানো মানে ধরো যে যানবাহন, তুমি যানবাহন ছাড়া কি হেঁটে হেঁটে তুমি ঢাকা যাবা, রাজশাহী, পাটনা যাবা, বিদেশ যাবা, পারবা কি? তুমি বাসে, ট্রেনে, প্লেনে, বিভিন্ন যানবাহনে যদি না চড়ো তো তুমি কি যেতে পারবা কম সময়ে? পারবা না। তারপর ধরো কলকারখানা, কলকারখানা বন্ধ করে দিলা, তাহলে কি তুমি তুমি কি আবার ওই আদি যুগের মতো চরকা ঘুরিয়ে কাপড় তৈরি করে কাপড় পরবা? তো ওখানে তোমার শুধু প্রয়োজনটা মিটবে, কিন্তু নিত্য নতুন যে এখন বাহারি তোমার বিভিন্ন রকম আধুনিক যে পোশাক আশাক, এগুলোকে আমরা পাবো? শুধু কি পোশাক আশাক? পোশাক আশাক বলো, তারপর তৈজসপত্র বলো, ওষুধপাতি বলো, কোন জিনিসটা এখন কলকারখানায় তৈরি হচ্ছে না? কম সময়ে বেশি উৎপাদন হচ্ছে। তাহলে আমরা কলকারখানাও বন্ধ করতে পারবো না। তাহলে কোন জায়গায় আমরা শক্তির ব্যবহার কমাবো? তাহলে কোনোটাই কিন্তু আমাদের থামানো যাবে না, বরং দিন দিন এগুলোর উন্নতি করতে হচ্ছে, আরও বেশি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, এগুলোর সংখ্যাও বাড়ছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের চিন্তা করতে হবে এই অনবায়নযোগ্য শক্তির ব্যবহারের পরিবর্তে আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে। বুঝতে পেরেছ? অনবায়নযোগ্য শক্তির ব্যবহারটা কমানোর জন্য এর বিকল্প কোনো শক্তির কথা, শক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর ব্যবস্থা করতে হবে। সেদিকে আমাদের নতুন নতুন কিছু উদ্ভাবন করতে হবে। তাহলে কি হচ্ছে, এই যে আমরা সেটা এখন পেরেও গেছি। যেমন সৌর প্যানেলের মতো প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা নবায়নযোগ্য শক্তি সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই যে সৌর প্যানেলের সাহায্যে আমরা আগে পড়েছি, মনে আছে তোমাদের? সৌর প্যানেল, ওই যে বায়ু চ্যাপ্টারে, সৌর প্যানেলের সাহায্যে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে উইন্ডমিল ঘুরিয়ে কি করছি? আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। কি মনে পড়ছে কথাটা? তোমাদের বলেছিলাম না যে এগুলোই কিন্তু পরবর্তী অধ্যায়ে আবার পাবা। সুতরাং দেখো, একটু গুছিয়ে কোন প্রশ্নের উত্তর কি লিখতে হবে একটু গুছিয়ে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে। এক পড়াতেই তোমাদের অনেকগুলা উত্তর দিতে পারবা। কি বুঝতে পারছো এখন? হ্যাঁ, তাহলে দেখো এই যে অনবায়নযোগ্য শক্তি কোনগুলা? ওই যে সৌরশক্তি, তারপর হচ্ছে পানির স্রোত, বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তির যদি কয়েকটা নাম বলতে পারলে তাহলে কি বলবা? তোমরা বলবা সূর্যের আলো, তারপর হচ্ছে কি বায়ু প্রবাহ, পানির স্রোত, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এগুলো তুমি যত ইচ্ছা ব্যবহার করো, যতদিন পৃথিবী আছে ততদিন কিন্তু এগুলো আছে। তাই এগুলো কোনো দিন শেষ হবে না, এগুলো অফুরন্ত। তাই এগুলো যত তুমি ব্যবহার করতে পারবা, ব্যবহার করে যত তুমি কাজে লাগাবা, একদিকে যেমন তোমার নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ হচ্ছে, আর যেটা বর্তমানের আমাদের যেটা সব থেকে যেটা প্রয়োজন, সেই পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণটাও কম হচ্ছে। তাহলে দেখো তো, এই নবায়নযোগ্য শক্তি একবারে যদি পারা যেত, তো নবায়নযোগ্য শক্তি ব্যবহার একদম কমিয়েই ফেলতে হবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, তাই না? আর এই নবায়নযোগ্য শক্তির বিকল্প হিসাবে এই অনবায়নযোগ্য শক্তি আমাদের কাজ করে। কি বুঝতে পেরেছো? নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য। তাহলে অনবায়নযোগ্য শক্তিটা যেভাবে হোক আমাদের শক্তির ব্যবহারটা কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। তাহলে আমাদের অনেক পরিবেশটা অনেক ভালো থাকবে। আবার দেখো, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উদ্ভাবন করা হয়েছে। দ্রুত যাওয়ার জন্য হাইব্রিড গাড়ির একটা বিশেষত্ব হচ্ছে এটা তেল এবং বিদ্যুৎ উভয় দিয়ে চলে। কি দিয়ে চলে? তেল এবং বিদ্যুৎ উভয় দিয়ে চলে।
এই অন্যান্য গাড়িগুলো, এমনি সাধারণ গাড়িগুলো হয় বিদ্যুৎ দিয়ে চলে বা তেল দিয়ে চলে, তাই না? কিন্তু এই হাইব্রিড গাড়ির একটা বিশেষত্ব হচ্ছে এটা তেল এবং বিদ্যুৎ উভয় দিয়ে চলবে। যখন তুমি তেল দিয়ে চালাবা তখন বিদ্যুতের লাইনটা বন্ধ রাখবা, আবার যখন বিদ্যুৎ দিয়ে চালাবা তখন তেলের লাইনটা বন্ধ রাখবা। তাহলে পরে আর এই গাড়িটা খুব দ্রুত চলে। তাহলে পরে যদি তুমি বিদ্যুৎ দিয়ে চালাও তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কম হচ্ছে না? তাহলে এখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে, পালন করছে, তাই না? তাহলে দেখো, যাতায়াতের জন্য মানুষ কি উদ্ভাবন করেছে? বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ যাতায়াতের জন্য কি উদ্ভাবন করেছে? হাইব্রিড গাড়ি। তাহলে হাইব্রিড গাড়ি কি, বা হাইব্রিড গাড়ির বিশেষত্ব কি? এই হাইব্রিড গাড়ির বিশেষত্ব হচ্ছে এটা বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি দিয়েই ব্যবহার করে চলতে পারে। তেল ও বিদ্যুৎ উভয় জ্বালানি ব্যবহার করে এটা চলতে পারে, আর যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখবে। কি কত সুন্দর, তাই না? ছবিতেও দেখতে পাচ্ছ গাড়িটা। আচ্ছা, এবার দেখো বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তাটা কি। আর এখন বিজ্ঞান ছাড়া আমাদের এক ধাপ চলবে না। চলবে কি? আমাদের প্রতি পদক্ষেপে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা একদম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে বিজ্ঞান আর প্রযুক্তি জড়িয়ে গেছে। আমাদের যে জীবনকে উন্নত করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তা জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানেও বিজ্ঞান আর প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে করছে দেখো, তাহলে কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান আর প্রযুক্তি যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই বিজ্ঞান প্রযুক্তিটা আমাদের শেখা অত্যন্ত জরুরি। এই যে দেখো বর্তমানে যে প্রেক্ষাপটে তোমরা এটা বুঝতে পারবা, এখন নিজে নিজে বুঝতে পারছো। দেখো এই করোনা ভাইরাসের কারণে যত ঘর থেকে বের না হলেই ভালো, মানুষের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে, বিভিন্ন রকম, এগুলো সব জানছো। এই প্রেক্ষাপটে যে গোটা পৃথিবীরই স্কুল বন্ধ হয়ে আছে, আমাদের স্কুল বাংলাদেশেরও প্রত্যেকটা স্কুলই বন্ধ হয়ে আছে। স্কুল বন্ধ হয়ে থাকলে তো আমাদের জীবন থেমে থাকছে না। থাকবে কি জীবন? থেমে থাকবে না। এই বন্ধ স্কুলে যতটুকু শেখা যায়, আমরা টিচারেরা যতটুকু পারি তোমাদের এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, তাহলে দেখো এখানে কি তোমাদের পড়াটা কিছুটা হলেও তোমাদের তো পড়া আগাচ্ছে, তাই না? এটাই তো বিজ্ঞান আর প্রযুক্তির অবদান। তাহলে বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তন করে। বিজ্ঞান শিক্ষা কি করে? বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণে পরিবর্তন করে, আর বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধানে সাহায্য করে। আর তাহলে বুঝতে পারছো, শুধু তাই না, বিজ্ঞান প্রযুক্তির দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারলা। আর তোমাদের এখানে 2টা হোমওয়ার্ক দিয়েছি, করে অবশ্যই পোস্ট করে দিবা। তোমরা সবাই হোমওয়ার্কগুলা করে পোস্ট করে দিবা। এই যে জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান সম্পর্কে লিখবা, আর বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লিখবা। অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। আশা করি তোমরা ক্লাস ভালোভাবে এনজয় করেছো। তোমরা সবাই ভালো থেকো, লেখাপড়া করো। যে এভাবেই পড়তে হবে তাই ফাঁকি দিও না বাবা। বইয়ের প্রত্যেকটা লাইন খুব গুরুত্ব সহকারে পড়বা, আর যেভাবে প্রত্যেকটা টিচার আমরা যেভাবে বলছি সেগুলো মেনে চলবা। ইনশাল্লাহ তোমাদের পড়ার কোনো ক্ষতি হবে না। আব্বু আম্মুর কথা শুনবা, আর ভালো থেকো। আল্লাহ হাফেজ।